হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। ধূমকেতু সিনেমাটা কলকাতায় ব্লকবাস্টার হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। আর যখন ভালো কোনো গল্প দর্শকের সামনে উপস্থাপন করা হয় তখন সেটা মানুষ দেখবে, দর্শকরা এটা দেখে ভালো কথা বলবে, এটাই স্বাভাবিক। এবং যখন মানুষ এটা দেখে আনন্দ পায়, ভালো লাগে, নতুন গল্প দেখে, তখনই সেটা আরও বেশি প্রচার হয় এবং এভাবেই মানুষ আরও বেশি দেখে। সেই হিসাবে আমরাও এটা বাংলাদেশ থেকে দেখার জন্য অপেক্ষায় আছি এবং বাংলাদেশে এটা রিলিজের ব্যাপারে কথা হচ্ছে। যদিও এখনও ডিসিশন হয়নি যে বাংলাদেশে সিনেমাটা রিলিজ হবে নাকি হবে না। তবে যেহেতু এটা দর্শকরা অনেক ভালো বলছে, এমনকি কুলি, ওয়ার 2 এসব সিনেমা রিলিজের সময় এই সিনেমাটা ব্লকবাস্টার হয়ে গিয়েছে, সেই হিসেবে যে কারো আগ্রহ লাগবে সিনেমাটা দেখি। ওয়ার দেখি আর না দেখি, যেমন আমি এখন ওয়ার দেখার আগ্রহ বোধ করছি না, কিন্তু আমি বিভিন্ন ওয়াইতে ধূমকেতু সংগ্রহ করে ধূমকেতু সিনেমাটা দেখে ফেলেছি। কারণ আমি যদি রাইট ওয়াইতে আশা করি তাহলে হয়তো বা এই সিনেমাটা দেখতে দেখতে অনেক সময় লাগবে। এটা যদি বাংলাদেশে বসে দেখা সম্ভব হতো সেক্ষেত্রে আমি অবশ্য এরকম বিভিন্ন ওয়াইয়ের খোঁজ করতাম না। কিন্তু বাংলাদেশে তো ইন্ডিয়ান অনেক ভালো ভালো সিনেমা আস্তে আস্তে অনেক সময় লাগে, সেই হিসেবে দেখা ফেলা লাগে বা দেখার আগ্রহ লাগে। কারণ বেশি দিন হয়ে গেলে তখন আর কিন্তু এসব দেখার প্রতি আগ্রহ লাগবে না। সে যাই হোক, সিনেমাটা নিয়ে কথা বলবো যে সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে, এবং সিনেমাটার অনেক রিভিউ এবং গল্পের অধিকাংশ মানুষ ইতিমধ্যে জেনে গিয়েছে। তো আমি সেই ব্যাপারে কথা না বলে জাস্ট আমি সিনেমাটার কয়েকটা দিক নিয়ে কথা বলবো এবং সিনেমাটাতে আমি দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সিনেমাটা কি আমাদেরকে মূলত যে ফ্যামিলি বন্ডিং অথবা বন্ধুত্ব এই ব্যাপারটা বেশি দেখিয়েছে নাকি উগ্রবাদটা ফোকাস করেছে এই ব্যাপারটা নিয়ে। এখানে কোনটা আসলে প্রাধান্য পেয়েছে, উগ্রবাদ নাকি বন্ধুত্ব? সিনেমার শুরুতে বলি যে সিনেমার প্লটটা হচ্ছে দেব তার ফ্যামিলি থেকে হারিয়ে যাওয়ার প্রায় 8-9 বছর পরে আবার ফ্যামিলিতে ছদ্মবেশে আসে এবং তার ফ্যামিলির লোকজনের সাথে কিভাবে সে মিট করে কথা বলে এবং তার একজন বন্ধুর বাসায় এসে থেকে সে কীভাবে এই ব্যাপারটার সাথে ডিল করে এবং তার বন্ধুর সাথে কীভাবে সে বিভিন্ন ধরনের স্মৃতিচারণ করে, এই ব্যাপারগুলো নিয়ে সিনেমাটা। এবং সে একটা মিশন নিয়ে এসে এই মিশনের যে মাঝখানের সময় সেই সময়টাতেই কাজগুলো করে এবং সে আগের কিছু ঘটনার প্রতিশোধ নেয়। এই ব্যাপারটা নিয়ে সিনেমাটা হচ্ছে ধূমকেতু। আর এখানে সিনেমার নামকরণটা ধূমকেতু এই জন্য যে ধূমকেতু কিন্তু হঠাৎ হঠাৎ আসে এবং খুব দ্রুত আবার মিলিয়ে যায়। এখানে এরকম সে অন্যদের অজানাতেই হঠাৎ করে সে জীবনের একটা পর্যায়ে তার ফ্যামিলির লোকজনের সাথে দেখা করতে আসে ছদ্মবেশে এবং সে আবার কি ধূমকেতুর মতন খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। এবং এই সিনেমাতে যে ডিরেকশন সেটা কৌশিক গাঙ্গুলি ভালো দিয়েছেন। আর আমি নর্মালি যেসব পরিচালকের সিনেমা দেখার আগে আইডিয়া করি যে তারা ভালো ভালো সিনেমা দেবে বা ভালো উপস্থাপনা দেবে, তার মধ্যে অন্যতম হচ্ছে কৌশিক গাঙ্গুলি। আর কৌশিক গাঙ্গুলির যেসব সিনেমা দেখেছি এর মধ্যে আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে ভালো লেগেছিল জ্যৈষ্ঠপুত্র। আর এখানে যে গানগুলো বর্তমান ট্রেন্ডে রয়েছে এই সিনেমার, সেই গানগুলো এমনিতে এতটা কিন্তু এফেক্টফুল বা এত বেশি ইমোশনাল আমাদের কাছে মনে হয়নি। জাস্ট আমরা দেব শুভশ্রীকে যখন দেখি তখন মনে হয় যে না, আমাদেরকে একটা পুরানো জুটিকে আবার মনে করিয়ে দিচ্ছে, আমরা ওই রকম একটা আবেগ ফিল করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই গানগুলো যদি আপনারা আলাদা করে শুনেন, জাস্ট অডিওটা শুনেন, তখন কিন্তু এতটা ফিল লাগবে না। কিন্তু এই গানগুলো সবচেয়ে বেশি ফিল লাগবে কখন বা ভালো লাগবে কখন, যখন আমরা সিনেমাটা দেখবো। এর ব্যাপারটা হচ্ছে যে গানগুলো কিন্তু সিনেমার স্ক্রিন প্রেজেন্সের মতন, মানে সিনেমার যে ধারাবাহিক গল্প এগুচ্ছে সেই সময় গানগুলো আসে, তো সেই হিসাবে এইটা নর্মাল আলাদা গানের চাইতে সিনেমার স্ক্রিন প্রেজেন্স হিসেবে গানটা যখন আমরা ভাবি বা ওই রকম গল্প হিসেবে আমরা এগিয়ে যেতে দেখি, তখন কিন্তু গল্পের ক্যারেক্টারের যে ফিলটা, যে তাদের যে একাকিত্ব বোধ অথবা ইমোশনাল বা রোমান্টিক মুডগুলো, সেগুলো আমরা কিন্তু ফিল করতে পারি গল্প দেখার কারণে, সিনেমা দেখার কারণে। যে কারণে গানগুলো আমাদেরকে বেশি ফিল করায় বা ইমোশনাল ব্যাপারগুলো আমরা ফিল করতে পারি এবং এই কারণে গানগুলো আমাদের কাছে ভালো লাগে। এই কারণেই মূলত এই সিনেমার গানগুলো ট্রেন্ডে রয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে কলকাতায় ইতিমধ্যে এটা ব্লকবাস্টার হিসেবে অনেকেই গল্প দেখেই সিনেমাটা গান আরও বেশি শুনছে, আবার কেউ কেউ জাস্ট সিনেমা দেখবে কিন্তু গানগুলো ভালো লাগছে কারণ এখানে দেব শুভশ্রীকে মূলত দেখাচ্ছে, এই ব্যাপারগুলো রয়েছে। আর সিনেমার পারফরমেন্সের ব্যাপারে তো কোনো কথা নেই, সবাই ভালো পারফরমেন্স করেছে। এবং এখানে যদিও আমরা সিনেমা দেখার আগে ভেবেছিলাম যে লিড ক্যারেক্টারে রোমান্টিক কাপল হিসেবে দেব শুভশ্রীকে দেখবো, কিন্তু এদের যে ব্যাপারটা সেটা মূলত গৌণ। এখানে শুভশ্রীর মতন সবারই যে ক্যারেক্টারগুলো সেগুলো একটা গৌণ আকারে। এখানে দেবের পরেই মূলত মেন ক্যারেক্টারে রয়েছে রুদ্রনীল ঘোষ। মূলত অন্যান্য ক্যারেক্টারগুলো তার ফ্যামিলির ক্যারেক্টার এবং পরমব্রত সহ সেও তো তার ওয়াইফের সেকেন্ড হাজব্যান্ড হচ্ছে, সেই হিসাবে এদের যে একটা বন্ডিং সেটা মূলত আমরা যেরকম ভাবি সাধারণ যে এরকম হতে পারে বা এরকম হবে,
এই যে জাস্ট একটা কথা বলা, খোঁজখবর নেওয়া, এরকম নর্মালি লেগেছিল বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু যখন আমরা রৌদ্রনীলের সাথে তার দেখা হওয়া বা বিভিন্ন ধরনের স্মৃতিচারণ হওয়া, এমনকি রৌদ্রনীল এই সিনেমাতে কিন্তু একটু পঙ্গু, এবং সেই পঙ্গু হওয়ার জন্য দায়ী দেব, এবং সেই পঙ্গু হওয়ার কারণে দেব শুভশ্রীকে বিয়ে করতে পারে। এই যে এই ধরনের বন্ডিংগুলা, বন্ধুত্বের বন্ডিংগুলা, এগুলো মনে হয়েছে যে অন্যান্য যে বন্ডিং সেগুলোকে আরও বেশি ছাপিয়ে গিয়েছিল। যে কারণে আপনারা ইতিমধ্যে দেখবেন যারা এই সিনেমার ইতিমধ্যে রিভিউ করে ফেলেছে, বিশেষত কলকাতার কয়েকজনে, অরিত্র জ্ঞান সহ বেশ কয়েকজনে ইতিমধ্যে রিভিউ করে ফেলেছে, তাদের বেশিরভাগই বলেছে এই কথা যে আপনারা যখন সিনেমাটা দেখে বের হবেন তখন কিন্তু দেব শুভশ্রীর চাইতে দেব রুদ্রনীলের যে বন্ধুত্বটা সেটা বেশি মাথায় নিয়ে বের হবেন হল থেকে বা থিয়েটার থেকে। এর কারণ এটাই, সিনেমাটা আমিও যখন দেখি আমার কাছে মনে হচ্ছে এদের সবচেয়ে বেশি এখানে এই ইমোশনাল বন্ডিং বা এই পুরনো স্মৃতিগুলা, স্মৃতিচারণ, এগুলার মূলত ব্যাপারগুলো ঘটে, বা ইমোশনাল ব্যাপারের যে আমরা যেটা এক্সপ্রেশন দেখি বা গল্পের কারণে যেটা আমাদের কাছে বেশি ইমোশনাল বা আমাদেরকে বেশি টাচ করে, সে গল্পটা হচ্ছে রুদ্রনীল এবং দেবের বন্ধুত্ব এবং তাদের স্মৃতিচারণ, এই ব্যাপারগুলো নিয়ে। এবং তাদের বন্ধুত্বের অবস্থা এরকম ছিল যে তারা জানের জিগার দোস্তের মতন বন্ধু ছিল, তারা একজন আরেকজনের জন্য যা ইচ্ছা তাই করতে পারে, এরকম একটা বন্ধুত্ব আমরা এখানে দেখি। এবং এভাবে এদের বন্ধুত্ব অল্প কয়েকদিনের স্মৃতিচারণে এবং মুভি হওয়ার মাধ্যমে গল্পটা শেষ করে দেয়। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমি এখানে বলছি যে বন্ধুত্ব নাকি উগ্রবাদ কোনটা বেশি ফোকাস করেছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে উগ্রবাদটা আপনারা যখন নরমালি সিনেমাটা দেখবেন, সিনেমার শুরুর দিক থেকে বুঝবেন, আবার শেষের দিকে এসে বুঝবেন যে দেব যখন প্রতিশোধ নিতে চায় যে তার আরেক ভাইকে হত্যা করা হয়েছে, তার ফ্যামিলিকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া হয়েছে, এমনকি তাকেও রাজনৈতিক যারা দুর্বৃত্ত রয়েছে বা যারা অন্যায় করেছে রাজনীতিকের মধ্যে ক্ষমতার মাধ্যমে, তারা কিন্তু তাকে হত্যার চেষ্টা করেছে। সে সেই শোধটা বা প্রতিশোধটা সে রাইট ওয়েতে নিতে পারছে না, এমনকি পুলিশও এটার প্রতি পদক্ষেপ নেয় নাই কোনো, কারণ যারা রাজনীতিবিদ বা রাজনৈতিক ক্ষমতার মধ্যে রয়েছে তাদের প্রভাবের কারণে তাদের মামলা ওই রকমভাবে কাজ করে নেয়নি। সেই জন্য দেব সে আস্তে আস্তে বিভিন্নভাবে সে উগ্রবাদীদের কাছে চলে যায় এবং সেখান থেকে সে ট্রেনিং করে, এবং ট্রেনিং করে সে বিভিন্ন ধরনের মিশন করে, বিভিন্ন গুপ্ত হত্যা। এখন আরেকটা বিষয় হচ্ছে দেব যখন রুদ্রনীলের সাথে বলে তখন তাদের কথাবার্তার মধ্যে এরকম ছিল যে রাজীব গান্ধীকেও কিন্তু এই গুপ্ত হত্যার মাধ্যমে বা এই সুইসাইড করে যেভাবে, সেভাবে আরেকজনকে নিয়ে হত্যা করে। যে এখানে তারা এরকম একটা আভাস দেওয়ার চেষ্টা করেছে ছোট্টভাবে, ছোট করে, আপনি যদি রাইট ওয়েতে কোনো কিছুর শোধ না নিতে পারেন, প্রতিশোধ না নিতে পারেন, তাহলে আপনার ওই রকম করা কি মানে অনেকটা রাইট বা আপনার জন্য বৈধ, যে আপনি বৈধভাবে প্রতিশোধ নিতে না পারলে এরকম গুপ্ত হত্যা অথবা সুইসাইডের ভাবে আপনি এটার প্রতিশোধ নিতে পারেন। আবার শেষের দিকে এসে সেই যে মিশনটার জন্য আসে, সেই যে মিশনে আসে সেই মিশনটা সাকসেস করে, সে নিয়ে সুইসাইড করে, অন্যদেরকে নিয়ে সুইসাইড করে, এখানে বোম ব্লাস্টিং করে মূলত। তো এখানে কিন্তু রুদ্রনীলের শেষের দিকে তার উক্তি, সে কি তার বন্ধু দেবকে বলছে কি সে যে একটা দেশদ্রোহী, আবার বলছে কি স্টুপিড। এই ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ, যে যাকে সে জানে জিগার দোস্ত মনে করে তাকেই সে সব কিছু সবভাবে সে সেভ করার চেষ্টা করছিল, যাতে মিশনে সে না যায়, মানুষকে হত্যা না করে, নিজেও আত্মহত্যা না করে, কিন্তু সেটা সে করে। এবং তাই জন্য রুদ্রনীল ঘোষ দেবকে স্টুপিড বলছে এবং দেশদ্রোহীও বলছে। তো এইসব বলার কারণে আমরা মূলত যে দেবের কষ্টটা বা দেবের ফ্যামিলির লোকজনের যে মধ্যে যে একটা একাকিত্ব বোধ বা অসহায়ত্বের বোধটা রয়েছে, বা রুদ্রনীলের মধ্যেই মূলত যে কষ্টটা রয়েছে বেশি, সেই ব্যাপারগুলো আমরা বেশি ফিল করি, যে কারণে আমাদের কাছে মনে হয়েছে এটা রুদ্রনীল এবং দেবের সিনেমা। এবং এখানে এই যে তাদের বন্ধুত্বটা সেটা বেশি ফোকাস করেছে, কিন্তু ছোট আকারে ছোটোভাবে আমাদেরকে এই একটা জিনিসগুলো দেখিয়ে ফেলেছে যে আমরা রাইট ওয়েতে যদি এগুলার প্রতিশোধ নিতে না পারি বা এগুলার বিচার না পাই, তাহলে আমরা কি চাইলে উগ্রবাদ হতে পারি বা হয়ে যেতে পারি। তো ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে যে এই উগ্রবাদের ব্যাপারটা ছোট করে দেখিয়েছে, কিন্তু তারা দেখিয়েছে বন্ধুত্বটা বেশি বা ফ্যামিলির মধ্যে যে কথাবার্তা বা স্মৃতিচারণ এগুলো বেশি হওয়ার কারণে এই জিনিসটা আমাদের চোখে ফোকাস কম করে, কারণ এটা অধিকাংশ সময় এটা ফ্যামিলি ড্রামা হিসেবে বা ফ্যামিলি সিনেমা হিসেবে আমরা দেখতেছি। কিন্তু এটা মূলত শেষের দিকে এবং শুরুর দিকে দুইটা মিলে দেখব যে এটা শুধু একটা ফ্যামিলি সিনেমা না, এটা একটা উগ্রবাদের সিনেমা।
যেখানে উগ্রবাদকে বৈধর মতন দেখিয়ে তারা এটাকে উস্কে দিচ্ছে। দেবের আরেকটা সিনেমা যেমন দুই পৃথিবী, এই সিনেমাতেও কিন্তু আমি যখন দেখেছি যে দেব যে ওই সিনেমাতে মারা যায়, ওইটা কিন্তু উগ্রবাদীদের দ্বারা মারা যায়। তো আরেকটা ব্যাপার হচ্ছে উগ্রবাদী যারা রয়েছে, যেমন ইসলামিক ক্ষেত্রে উগ্রবাদী রয়েছে আইএসআই, ইসলামিক স্টেট যেটা, আবার উগ্রবাদীরা কিন্তু বিভিন্ন ধর্মের হতে পারে, যেমন হিন্দু ধর্মের হতে পারে, মুসলিম ধর্মের রয়েছে আইএস। তো এইরকম যারা উগ্রবাদী তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে বা তারা রং ওয়েতে কাজ করে, যে তাদের উদ্দেশ্য ভালো কিন্তু যে কাজটা করে সেটা রং ওয়েতে, আর রং ওয়েতে কাজ করলে সেটা মানুষের উপকারের চেয়ে অপকারই বেশি হয়, ক্ষতি বেশি হয়। আর কৌশিক গাঙ্গুলির সিনেমা তো সেই হিসেবে এইটা থেকে যদি আবার অন্যরা ওই রকম উগ্রবাদকে বা এরকম রং ওয়ের কাজগুলোকে আবার মানুষ বেশি করে দেখানো শুরু করে, তাহলে কিন্তু উগ্রবাদগুলা বা উগ্রবাদের কাজগুলো আরও বেশি ইজি মনে হতে থাকবে সিনেমাতে বেশি করে দেখার কারণে। যে কারণে আমার কাছে মনে হয় যে এই ধরনের কাজগুলা কিছুটা উগ্রবাদের সাইডগুলোকে উস্কে দেওয়ার মতো। এই সিনেমাতে কিন্তু উগ্রবাদের ব্যাপারটা ফোকাস করা হয় না, ফোকাস করা হয়েছে ফ্যামিলির স্মৃতিচারণ এবং বন্ধুত্বের স্মৃতিচারণ, এই ব্যাপারগুলো। তো সব মিলিয়ে বলবো যে এটা মূলত বন্ধুত্বের গল্প, ফ্যামিলির গল্প, উগ্রবাদের চাইতে এটা বেশি, যদিও উগ্রবাদের ব্যাপারটা এই সিনেমাতে একটা অন্যতম প্রধান ব্যাপার, কিন্তু ফ্যামিলির ব্যাপার এবং বন্ধুত্বের ব্যাপারটাই মূলত আসল বিষয়। আর এই সিনেমাতে ওইরকম কোনো মেসেজ দিচ্ছে বা ওইরকম আমার কাছে মনে হয় না, জাস্ট তাদের কিছু ঘটনাগুলা আমাদেরকে দেখিয়েছে যে এরকম হয় ফ্যামিলিতে, এবং যারা উগ্রবাদ হয় তাদের ফ্যামিলিতে বা তাদের ব্যক্তি জীবনে এরকম বিভিন্ন ধরনের ঘটনা হতে পারে বা ঘটতে পারে, এই ব্যাপারগুলো দেখিয়েছে। আর সব মিলিয়ে বলবো সিনেমাটা একবার দেখার মতন মোটামুটি ভালো সিনেমা। এরকম ফ্যামিলি ড্রামা যে আমরা আগে কখনো দেখেছি, কিন্তু একই ধাঁচের মধ্যেও তো আরও ভালো ভালো উপস্থাপনা হয়, সেরকম একটা ভালো উপস্থাপনার সিনেমা হচ্ছে এটা ধূমকেতু। এই ছিল আমার কথা। আর আপনারা যারা আমার সাথে একমত বা দ্বিমত করেন তারা আমাদেরকে ভদ্রভাবে কমেন্ট করে জানাতে পারেন। আর সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।